হ্যালো স্টুডেন্টস, সো বিজ্ঞান নবম শ্রেণীর যে অনুসন্ধানী পাঠ রয়েছে সেখানে যে বাকি টপিক সেটা এখান থেকে আমি শুরু করব। তো আমরা জানবো যে সমযোগী যৌগ কি এবং পোলার যৌগ এটা কি। আচ্ছা, তো আমরা দেখব যে সমযোজী যৌগ এবং এই যে পোলার যে যৌগ সেটা কি। এখন দেখো, এটা বোঝার জন্য যে জরুরি না তুমি শুধু ক্লাস 9, 10 অথবা এইচএসসিতে পড়ো, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো সবারই কিন্তু এই জিনিসটা জানা গুরুত্বপূর্ণ। যেমন সমযোজী যৌগ আমরা জানি যে পানির সংকেত হচ্ছে H2, এটা কিন্তু একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি এটা কিন্তু আমি আমার আগের ক্লাসগুলোতে করিয়েছি। আমি ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা টপিক আপলোড করছি। যারা ধারাবাহিকভাবে সবগুলো দেখে আসবে আশা করি তাদের কোনো সমস্যা হবে না। এই যে সমযোজী যৌগ, এখানে কিন্তু যে অধাতু অর্থাৎ দুইটা অধাতু পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন বা যৌগ গঠন করে সেটাকে আমরা বলি সমযোজী যৌগ। যেমন পানিতে হাইড্রোজেনের দুইটা পরমাণু এবং অক্সিজেনের একটা পরমাণু। তো হাইড্রোজেন কিন্তু একটা অধাতু, আবার অক্সিজেনও কিন্তু একটা অধাতু। তো অধাতু যখন তারা বন্ধনে আবদ্ধ হয় তখন সেটা সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। একটা জিনিস বুঝতে হবে তোমার, যে এই পানির বন্ধনটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যায় যে এখানে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু কিন্তু একটা থাকে। তো দেখো, এই যে H2 অর্থাৎ পানি, এখানে কিন্তু এই যে অক্সিজেন পরমাণু, এই পরমাণুটা হচ্ছে অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। এখন কথা হচ্ছে এই অক্সিজেন পরমাণুর কিন্তু আবার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তড়িৎ ঋণাত্মকতার মান কি সেটাও কিন্তু আমি আমার আগের যে পর্ব সেগুলোতে বলেছি, সেগুলো তুমি ধারাবাহিকভাবে দেখে আসবে। আমি উপরে আই বাটনে সেটা লিঙ্ক দিয়ে দিব। এবং এই যে এই হাইড্রোজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কম। যেহেতু এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তো এভাবে মনে রাখতে পারবে যে তার হচ্ছে লোভ বেশি, অক্সিজেনের লোভ বেশি। কার প্রতি লোভ? এই যে বন্ধনে যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনের প্রতি এই অক্সিজেনের লোভটা বেশি। তড়িৎ ঋণাত্মকতার মান বেশি অর্থাৎ মনে রাখার জন্য মনে রাখতে পারবে যে তার লোভ বেশি ইলেকট্রনের প্রতি, যার কারণে এই যে বন্ধনে আবদ্ধ এই ইলেকট্রনটাকে অক্সিজেন কিন্তু বেশি নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যেহেতু সে আকর্ষণ করে ইলেকট্রনটাকে, অর্থাৎ সে কিন্তু ইলেকট্রনটা গ্রহণ করছে এবং ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে একটা নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে। এই অক্সিজেনের দিকে কিন্তু তোমার এই যে ডেল্টা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে এবং এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কম, অর্থাৎ তার লোভ কম, যার কারণে সে কিন্তু তার ইলেকট্রনটা ওইদিকে ত্যাগ করে দিবে। অর্থাৎ সে কিন্তু এখানে পজিটিভ প্রান্ত সৃষ্টি করবে, যার কারণে দেখো এই ইলেকট্রনগুলো কিন্তু অক্সিজেনের দিকে বেশি সরে যায়। তো দেখো এই যে এই পানির মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা এটাকে বলতে পারি পোলার যৌগ। তো পোলার যৌগ আমরা কখন বলবো? যখন সেখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে। আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলে সেটাকে আমরা পোলার যৌগ বলি। যেমন দেখো, পানি কিন্তু একটা পোলার যৌগ, যেহেতু পানির মধ্যে আমি মাত্র বললাম অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে সে ইলেকট্রনকে নিজের দিকে বেশি আকর্ষণ করে এবং এভাবে ঋণাত্মক প্রান্তের এবং এখানে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। ইলেকট্রন ঋণ করছে এবং সে ঋণাত্মক প্রান্তের একটা সৃষ্টি করছে, এবং সেমভাবে হাইড্রোজেন কিন্তু এই যে অক্সিজেনের দিকে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। জেনেছি প্রথমে আমি বললাম যে এই যে H2 এখানে কিন্তু সমযোজী বন্ধন রয়েছে, যার কারণে এটা কিন্তু একটা সমযোজীয় যৌগ, অর্থাৎ পানি কিন্তু একটা সমযোজী যৌগ। আবার যেহেতু এখানে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, যার কারণে এটা কিন্তু একটা পোলার যৌগ। সুতরাং আমরা এটাকে একবারে লিখতে পারি যে পানি হচ্ছে একটি, দেখো পানি H2 হচ্ছে একটি পোলার সমযোজী যৌগ। অর্থাৎ এখানে দেখো যেহেতু আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে, যার কারণে সেটা কিন্তু একটা পোলার, এবং এটা কিন্তু দুইটা অধাতুর মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে এই পানি গঠিত হয়েছে, যার কারণে আমরা একে বলবো পোলার সমযোজী যৌগ। আবার অনেকে বলি হচ্ছে পোলার দ্রাবক।
কথা তোমার বইয়ে বলেছে সেটা হচ্ছে ধরো পানি, হ্যাঁ আমরা কিন্তু এগুলা একদম পরমাণু লেভেলে বিশ্লেষণ করছি, একমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এগুলো খুব ভালো বুঝতে পারবে। আর এটা কিন্তু 9-এর বইতে আমি পড়াচ্ছি, কিন্তু এটা তুমি যদি 6, 7, 8, 9 এবং ইন্টার পর্যন্ত এইচএসসি লেভেল পর্যন্ত তোমার এইসব জিনিস কাজে লাগবে। যে যারা 9-10-এ ভালো করে পড়ে না, এই সকল জিনিস জানে না, তারা কিন্তু এইচএসসি লেভেলে গিয়ে বিপদে পড়ে, কারণ তখন আরও বেশি বেশি বিস্তারিত পড়তে হয়। এবং তুমি শুরুতে যদি এগুলো না জানো, এগুলো সম্পর্কে আরও অনেক বিস্তারিত, তখন তোমার পড়তে অনেক অসুবিধা হয়। পানিতে আয়নিক যৌগ, এখন কোন আয়নিক যৌগ আমরা ধরতে পারি যে NaCl। NaCl হচ্ছে লবণের সংকেত। তো পানিতে কিন্তু আমরা লবণ যোগ করি, এবং আমরা জানি, আমি কিন্তু এর আগের যেই পর্ব সেখানে কিন্তু দেখিয়েছি যে NaCl এর মধ্যে কিন্তু আয়নিক বন্ধন বিদ্যমান, অর্থাৎ এটাকে তুমি যদি ভাঙো দেখবে এখানে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নের সৃষ্টি হয়েছে। এবং পানির মধ্যে তুমি যখন এই যে NaCl অর্থাৎ লবণকে তুমি মিশাবা, তখন কি হবে খেয়াল করো, তুমি কিন্তু এখানে অসংখ্য পানির অণু মিশ্রিত করছো। অর্থাৎ 1 চামচ লবণ যদি মেশাও, 1 চামচ লবণে কিন্তু তোমার কোটি কোটি পরমাণু রয়েছে। সেই পরমাণুগুলো তখন কি করে, একদম আণবিক লেভেলে তারা এই যে পজিটিভ আয়নগুলো, এই পজিটিভ আয়নগুলো কিন্তু এই যে অক্সিজেন যে ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে তার সাথে কিন্তু এই যে প্লাস আয়নটা যুক্ত হয়। তারপরে সেমভাবে এটা যেহেতু পজিটিভ, যার কারণে এখানে ক্লোরিন হচ্ছে নেগেটিভ, পজিটিভ এবং ক্লোরিন প্রান্ত কিন্তু তার একসাথে হবে। যে ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ এই যে ঋণাত্মক প্রান্ত অক্সিজেনের মাথায়, সেটা কিন্তু তোমার এই যে আয়নিক যৌগ অর্থাৎ NaCl এর ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। আবার এই পানির যেই ধনাত্মক প্রান্ত, অর্থাৎ এই যে দেখো প্লাস, ডেল্টা প্লাস, অর্থাৎ এভাবে দেখো যে পানির মধ্যে এই আয়নিক যৌগগুলো কিন্তু পানির অণু দ্বারা কিন্তু পরিবেষ্টিত হয়, এবং এভাবে কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ তারা হচ্ছে তোমার পরস্পর থেকে তাদের বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কিন্তু মিশে যায়। যেরকম লবণ তুমি যদি পানির মধ্যে গোলাও, লবণ কিন্তু পানির অণুর মধ্যে একদম মিশে যায়। সমযোজী যৌগে কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। সমযোজী যৌগ কি হতে পারে, সাপোজ যে এই যে দেখো সরিষার তেল বা কেরোসিন পানিতে দ্রবীভূত হয় না, কারণ তাদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। আগে কিন্তু আমি আগের পর্বগুলোতে বলেছি যে আয়নিক বন্ধন তৈরি হয় মধ্যে তৈরি হয়, এবং সমযোজী বন্ধন দুইটা অধাতু অর্থাৎ অধাতু পরমাণুর মধ্যে তৈরি হয়। অধাতু অধাতু যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। এবং ধাতব বন্ধনে দেখো, ধাতব বন্ধনে দুইটা ধাতুর পরমাণু কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে ধাতব বন্ধন। এই দুটি ধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড বলে। তো এই ধাতব বন্ধন কাদের মধ্যে থাকে, ধরো তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সোনার গয়না, রূপা ইত্যাদিতে ধাতব বন্ধন থাকে। সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে। তুমি পর্যায় সারণীর মধ্যে একটু খেয়াল করে দেখবে যে পর্যায় সারণী যে গ্রুপ 1, গ্রুপ 2 এবং 13 নং গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তাদের সর্বশেষ কক্ষপথে কিন্তু 1, 2 এবং 3টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তারা হচ্ছে ধাতু। এসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে বড় হয়, ধাতুর আকার কিন্তু বড় হয়, ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। আমার বইয়ের এখানে একটা চিত্র দিয়েছে, ধাতব বন্ধনের একটা চিত্র। এখানে দেখো যে আমরা জানি ধাতুগুলো কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, যেমন পর্যায় সারণীর 1 নং, 2 নং গ্রুপের এবং 13 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, এবং এই যে ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো কিন্তু এই দিক দিয়ে ফ্রিভাবে মুভ করে। ইলেকট্রনগুলো কিন্তু এই ধাতব বন্ধনের মধ্যেই তোমার মুভ করতে পারে। এই ইলেকট্রনগুলো দেখো এখানে বলেছে, আমরা জানি ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে, এবং
এইসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে বড় হয়, ফলে তাদের দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে দেয় কিন্তু এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন সোডিয়াম প্লাস, সে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে। আবার বেরিলিয়াম 2+, এটা কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আবার অ্যালুমিনিয়াম কিন্তু 3+, 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। তারা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, এই ধনাত্মক আয়নটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। এটাকে আবার আমরা বলি যে সঞ্চারণশীল ইলেকট্রন বা ইংলিশে অনেক সময় বলি ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনের কারণে হচ্ছে মূলত ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন করে এবং অধাতব পরমাণুগুলোর মধ্যে কিন্তু এই ফ্রি ইলেকট্রন থাকে না, কারণ অধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে না, তারা কিন্তু গ্রহণ করে, যার কারণে তাদের ফ্রি ইলেকট্রন এরকম থাকে না। দেখো ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে। দেখো ইলেকট্রনগুলো কিন্তু তাদের বন্ধন থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ তাদের যে কক্ষপথ, সেই কক্ষপথে কিন্তু তারা নেই, তারা মুক্ত হয়ে ঘোরাফেরা করছে। এ ধরনের ইলেকট্রনকে সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়, বা আরেকভাবে বলি যে ডিলোকালাইজড ইলেকট্রন অথবা অনেকে বলে ফ্রি ইলেকট্রন। আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের সবকটি ধাতব আয়নের হয়ে যায়। দেখো এটা কিন্তু কোনো নির্দিষ্ট পরমাণুর ইলেকট্রন নয়, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ফলে দেখা যায় সব ধাতব আয়নই এই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকৃষ্ট হয়। এই কারণে দুটি ধাতব আয়নের মধ্যে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং এই ধাতব বন্ধনটা কিন্তু খুবই মজবুত একটি বন্ধন এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের কারণ। আবার ধাতুর মধ্যে এই সঞ্চারণশীল ইলেকট্রনই ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আকরিক ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু, এখানে যে রিডিং আছে, তো আমি সহজ ভাষায় রিডিংগুলো বুঝিয়ে দিই যে আকরিক কি। আকরিক মনে রাখবে যেগুলো হচ্ছে তোমার প্রকৃতিতে থাকে এবং বেশিরভাগ হচ্ছে তোমার মাটির তলদেশে পাওয়া যায়। স্বর্ণ বা ধরো যে লোহা, এগুলো কিন্তু সব মাটির নিচে থাকে এবং সেগুলো আমাদের উত্তোলন করতে হয় মাটি থেকে। এগুলোকে আমরা বলি খনিজ, যেগুলো হচ্ছে মাটির মধ্যে থাকে সেগুলো হচ্ছে খনিজ। এগুলো বিভিন্ন ধাতু হতে পারে বা অধাতু হতে পারে। যেমন ধরো লেড হচ্ছে ধাতুর একটা আকরিক। আবার গ্যালেনা থেকে লাভজনক এই যে লেড পাওয়া যায়, পিবি, প্লাম্বাম। তারপর হচ্ছে দেখো বলেছে আকরিক আয়রন বা লোহাও কিন্তু পাওয়া যায়। দেখো সব ধাতু সক্রিয়তা কিন্তু একরকম নয়। সক্রিয়তা হচ্ছে দেখো রিয়েক্টিভিটি মানে হচ্ছে যে কিছু ধাতু কিন্তু বিক্রিয়া করে খুব দ্রুত। যেমন আমি বোঝাই, তুমি যখন লোহাকে বাহিরে রেখে দেবে, তো লোহার মধ্যে কিন্তু এক ধরনের জং ধরে। হ্যাঁ, জং ধরে হচ্ছে যে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সেখানে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সাথে লোহা কিন্তু বিক্রিয়া করে জংয়ের সৃষ্টি করে। এটা কিন্তু একটা হচ্ছে রিয়েকশন করছে এবং এটাই কিন্তু লোহার সক্রিয়তা। এরকম কিছু কিছু ধাতু আছে যেগুলো সক্রিয়, আবার কিছু মোটামুটি সক্রিয়, আবার কিছু ধাতু অধিক সক্রিয়, মানে তারা হচ্ছে খুব বেশি বিক্রিয়া করে ফেলে। ধরো তুমি বাহিরে রেখে দিলে সেটা অনেক সময় নিঃশেষ হয়ে যায়, কারণ হচ্ছে বায়ুর মধ্যে তো জলীয় বাষ্প রয়েছে এবং অক্সিজেন রয়েছে, তো যার কারণে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে অনেক ধাতু এরকম রিঅ্যাক্ট করে, যে কারণে বিভিন্ন ধাতুর ধর্মও বিভিন্ন হয়। যেমন এসব ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু ধাতু তাদের সংশ্লিষ্ট আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যেমন মাটির নিচে থাকে, যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা হয়, দেখো যে আকরিক থেকে সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে। যেমন আমরা কিন্তু জানি যে কয়লার মধ্যে কিন্তু হীরা পাওয়া যায়, অর্থাৎ যে কয়লাটা অনেক বেশি পুরনো, ধর অনেক বছর ধরে মাটির নিচে অবস্থান করছে, কোটি কোটি তো সেখানে কিন্তু তোমার হীরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে কয়লা থেকে যে হীরা নিষ্কাশন, হীরাটা খনি থেকে হীরা উত্তোলন, এটাও এক ধরনের ধাতু নিষ্কাশন। যেমন দেখো যে এই আকরিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই, সেই ধাতুর ভিন্ন ভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন। যে সমস্ত ধাতু খুব কম সক্রিয়, যেমন এই যে সোনা, তারপর প্লাটিনাম, তারপরে হচ্ছে এজি বা রূপা, এরা হচ্ছে গ্রুপ 11 মধ্যে যদি দেখো পর্যায় সারণীতে এরা রয়েছে এবং এরা কিন্তু খুব কম তোমার বিক্রিয়া করে। যেমন তুমি যদি একটা সোনাকে রেখে দাও, এটা কিন্তু অনেক বছর পরেও তার কোনো কালার, গুণাগুণ কোনো কিছু নষ্ট হয় না। কিন্তু যদি তুমি গোল্ড প্লেটেড বা ইমিটেশনের কোনো জিনিস কিনো, সেগুলো কিন্তু দ্রুত তার কালার হারায়, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দ্রুত তার কালার নষ্ট হয়ে যায় বা কমে যায়। কিন্তু সোনা এবং রূপা এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, কারণ তারা হচ্ছে খুব কম সক্রিয়, তারা সহজে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না।
যার কারণে তারা অনেক বছর ধরো একই রকম থাকে, যার কারণে কখনো কখনো প্রকৃতিতে এদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, কারণ এগুলো হচ্ছে কখনো চেঞ্জ হয় না। আবার অধিক সক্রিয় ধাতুগুলো তাদের অক্সাইড, সালফার, নাইট্রেট, কার্বন ইত্যাদি যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। এসব সক্রিয় ধাতুগুলো আকরিক থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, যেমন হচ্ছে বিজারণ পদ্ধতি এবং আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিককে চূর্ণ বিচূর্ণ, ঘনীকরণ, বিশুদ্ধকরণ ইত্যাদি বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয়। দেখো সংকর ধাতু, সংকর কথার অর্থই হচ্ছে মনে রাখবে যে মিশ্র ধাতু, অর্থাৎ সেখানে তোমার এক বা একাধিক যে ধাতু সংমিশ্রণ থাকবে সেটাকে আমরা বলবো মিশ্র বা সংকর ধাতু। তো কতগুলো ধাতুকে একত্রে গলানো হয় এবং এই গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতব মিশ্রণ পাওয়া যায় সেটাই হচ্ছে সংকর ধাতু। যেমন আগেকার দিনে কিন্তু মানুষ যে তোমার গয়না বা বিভিন্ন ধরনের হাতিয়ার যন্ত্রপাতি তৈরি করতে কিন্তু এই যে তামা বা কপারের ব্যবহার করত। এই তামা বা কপার নরম ধাতু বলে সেগুলো বেশি দিন কার্যকর থাকতো না। সেই জন্য কী করলো, সেই প্রাচীনকাল থেকে কপার এর সঙ্গে তোমার টিন বা এই যে অ্যাসেনকে গলিয়ে মিশ্রণ তৈরি করা হতো, যার কারণে সেটা কিন্তু বেশি স্থায়ী হতো। পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয়। দেখো ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়। ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার সংকর ধাতু, অর্থাৎ এখানে তোমার একের অধিক ধাতুর মিশ্রণ রয়েছে। যেমন বিশুদ্ধ যেই স্বর্ণ, সেই বিশুদ্ধ স্বর্ণের মধ্যে কিন্তু অন্য কোনো উপাদান মিশ্রণ থাকে না, কিন্তু অনেক সময় স্বর্ণের সাথেও কিন্তু অনেক সময় খাদ মিশ্রণ করা হয়, যার কারণে স্বর্ণের গুণাগুণ হয়ে যায়। এই ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করে ব্যবহার করা হতো। লোহার সঙ্গে কার্বন মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয়, যাকে আমরা স্টিল বলি না, লোহার সঙ্গে কার্বন মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে যে ছুরি, কাঁচি ব্যবহার করি তা হচ্ছে স্টিল দিয়ে তৈরি। এছাড়াও স্টিল দিয়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতিও তৈরি করা হয়। লোহার সঙ্গে কার্বন, নিকেল, ম্যাঙ্গানিজ ও ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। দেখো স্টেইনলেস স্টিল কী কী দিয়ে তৈরি করা হয়, যে কপার, স্টেইনলেস স্টিল হচ্ছে কার্বন, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয়। এবং এই স্টেইনলেস স্টিলে কিন্তু মরিচা ধরে না, এটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করতে পারে না। আবার চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচারের সরঞ্জাম অর্থাৎ অপারেশনের সরঞ্জাম, এগুলোও কিন্তু স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়, কারণ সেটাতে যেহেতু জং ধরে না এই কারণে। পাশের টেবিলে কয়েকটি সংকর ধাতুতে ব্যবহৃত বিভিন্ন উপাদান। ব্রোঞ্জের মধ্যে কি কি ব্যবহার করি আমরা, দেখো কপার এবং টিনের মিশ্রণ দেওয়া হয়, কপার একটু বেশি পরিমাণে এবং টিনটা দেখো 5 থেকে 12% ব্যবহার করা হয়। আবার স্টিল হচ্ছে ধরো স্টিলের মধ্যে লোহা এবং কার্বন মেশানো হয়, কার্বনের পরিমাণটা কম থাকে 1 থেকে 2%। আবার স্টেইনলেস স্টিল, এখানে কিন্তু দেখো লোহা, ক্রোমিয়াম, তারপর নিকেল এবং খুব অল্প পরিমাণ কার্বন বা সিলিকন বা ম্যাঙ্গানিজ ইত্যাদি ব্যবহার করা হয়। এই চ্যাপ্টারটা কিন্তু শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে নেক্সট ভিডিওগুলো দেখতে পারো।